পুরোপুরি অচেতন করে যদি আমরা করি সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? অসুবিধা আসলে অপারেশনে না, অসুবিধা অ্যানাস্থেসিয়াতেও না, অসুবিধা দুটো জায়গায়। এক নম্বর হচ্ছে বাচ্চাদের শ্বাসনালীতে নল পরানোটা একটা চ্যালেঞ্জিং কাজ। এই কাজ যিনি করবেন তাকে অবশ্যই দক্ষ এবং বিশেষজ্ঞ অ্যানাস্থেটিস্ট হতে হবে, অ্যানাস্থেসিয়ার বিশেষজ্ঞ হতে হবে। দ্বিতীয়ত, বাচ্চার শ্বাসনালীতে আমি একটা নল পরিয়ে দিলাম, এটা যতক্ষণ থাকলো, এরপরে যখন আমি নিয়ে আসলাম সেই সময় কিছু জটিলতা হতে পারে, সেই জায়গাগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে। সুতরাং এই দুটি বিষয়ে যারা ভালো জানেন, এবং আমি বলবো যে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সুপারভিশনে এটি করা উচিত। একটা বাচ্চাকে যখন সুন্নতে খাতনার জন্য নেওয়া হয়, তাকে আসলে এই যে একটা বাচ্চা তো ইঞ্জেকশন দিতেই ভয় পায়, তো তাকে আপনি একটা অঙ্গহানি করবেন, কেটে নেবেন একটা অংশ, এটা তো পেইনফুল। প্রথম কথা হচ্ছে এটার পেইনফুল। আপনি তাকে ইঞ্জেকশন দিয়ে বা লোকাল দিয়ে যেটাই করেন, এটা পেইনফুল এবং এটা ভীতিকর। এই অবস্থায় একজন বাচ্চার মেন্টাল ট্রমা, এটা কিন্তু খুবই অন্যায় এবং অযৌক্তিক। বর্তমান সময়ে এই দাবিটা আরও বেশি প্রকট, কারণ যখন অত্যাধুনিক যুগ, অনেক যন্ত্রপাতির যুগ, আমার অনেক কিছু আছে, সেই জায়গায় আমি কেন একটা বাচ্চাকে ট্রমার মধ্যে ফেলবো? এটা খুবই অন্যায় এবং এই ট্রমাটা তাকে সারা জীবন আঘাত দিতে পারে। এই সময়ে এটা অবশ্যই উচিত না। প্রত্যেকটা সার্কামসিশন বা মুসলমানি বা সুন্নতে খাতনার ক্ষেত্রে আমি মনে করি যে অ্যানাস্থেসিয়া প্রয়োগ করা উচিত, এবং সেটা কমফোর্টেবল অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করলে এটি করা যায়। তবে যদি আমরা কোনো ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার অপতুলতা রয়েছে, সেই সকল ক্ষেত্রে আপনি সার্জন যিনি আছেন তিনিই কিন্তু তাকে লোকাল অ্যানাস্থেসিয়া ওষুধ প্রয়োগ করে অনেক সময় করেন, যেখানে এই সিস্টেমটা নাই, সেইটা করার সুযোগ আছে। অ্যানাস্থেসিয়া প্রয়োগে আমরা যে বিষয়গুলো সতর্কতা থাকি, সেটা হচ্ছে একটা বাচ্চার অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে যেই সতর্কতা, তাদের ক্ষেত্রেও তাই সতর্কতা। প্রথম কথা হচ্ছে বাচ্চার ফুসফুসে কোনো ইনফেকশন, কাশি, শ্বাসকষ্ট, জ্বর এরকম আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। এছাড়া বাচ্চার ক্ষেত্রে যেটা আমরা বলি যে কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক সময় পরিবারে থাকে, অনেক বাচ্চার থাকে, বাচ্চার টুইন হলে সেরকম থাকে, বা বাচ্চার আগে থেকেই ছিল, এরকম ডায়াগনোসিস নাই, কিন্তু কোনো ক্রমে তার লক্ষণ দেখে আমাদের যদি মনে হয় যে তার হার্ট ডিজিজ থাকতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো ইভ্যালুয়েশন করে নিয়ে তারপরে কাজ করতে হবে। আর এছাড়া রুটিন কিছু বিষয় আছে, যেমন ব্লিডিং টাইম, বিশেষ করে সুন্নতে খাতনার সময় যে অংশটি কাটা হয়, এরপরে রক্তক্ষরণ হয়, যদি ব্লিডিং টাইম তার বেশি হয়, এটা জন্মগতভাবেই কারো বেশি, তাদের ক্ষেত্রে অতিরিক্ত রক্ত লাগতে পারে, এই ধরনের ধারণা নিয়ে প্রস্তুতি নিয়ে তারপরে খতনার ব্যাপারে যাওয়া উচিত। যাদের ব্লিডিং এবং কগুলেশন টাইমটা বেশি, ব্লিডিং টাইমটা বেশি, এদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কিন্তু ঠিক হবে না এই প্রশ্নটা আসলে সরাসরি বলা যায় না। যদি মেডিকেল কোনো বিষয় থাকে যে তার ওই জায়গাটাতে, বিশেষ জায়গাটাতে প্রবলেম আছে, যেখানে অস্ত্রোপচার করা যাবে না বা এরকম কোনো ইন্ডিকেশন থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের পরিভাষায় সাধারণত এরকম কোনো কিছু নাই, তবে সতর্কতা আছে যে যাদের ক্ষেত্রে এই ধরনের ব্লিডিং টাইম বা এই বেশি বিটিসিটি আমরা বলি, ব্লিডিং টাইম, কগুলেশন টাইম, এইটা যদি বেশি থাকে, তাদের ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে। তো তাদের ক্ষেত্রে রক্তক্ষরণ বা রক্ত ব্যবস্থা না করে এটা করা ঠিক হবে না। খতনা করার সময় রিজিওনাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। রিজিওনাল বলতে ওই জায়গাটিকে অপারেশন করা, অথবা এই আপনার খতনার যে জায়গাটা, সেই জায়গাটার আশেপাশে যে নার্ভগুলো আছে, নার্ভগুলোর মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ হয়, সেইটাকে ব্লক করে আমরা এটা করতে পারি। তবে প্রশ্ন হচ্ছে, একজন বাচ্চাকে যখনই আপনি একটা ব্লকিং ইনজেকশন দিতে যাবেন, সে সিম্পল পেইন হলেও তার জন্য ভীতিকর। তো এই সময় আমরা তাকে ঘুম পাড়িয়ে নিতে পারি। তো আসলে মূল বিপত্তিটা ঘটে এইখানে, যখন আমরা ঘুম পাড়িয়ে নিচ্ছি, এটাতে অনেক সময় ঔষধের বেশি কম প্রয়োগ হতে পারে, এটা এক ধরনের। আবার কোনো ক্ষেত্রে পুরোপুরি অচেতন করেও কিন্তু এই খতনা করা যায়, এটা সম্ভব। তো এখানে আমার সাজেশন হচ্ছে যে যেহেতু খতনা করার বিষয়ে আমরা দেখেছি যে শুধুমাত্র নিচের অংশটিই আমরা কাটি, বা ওখানে সার্জন কাটেন বা অপারেশন করেন, তো সেক্ষেত্রে পুরোপুরি অচেতন করতে গেলে কিন্তু আপনার শ্বাসনালীতে আপনার একটি অতিরিক্ত টিউব বা শ্বাস টিউব দিয়ে বাইরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা চলে আসে, যদি আমি পুরো অচেতন করি।
তো সেই প্রক্রিয়ায় না গিয়ে কিন্তু একাধিক অপশনস রয়েছে, সেই জায়গাগুলো ফলো করা উচিত। তবে যে কোনোভাবেই ফলো করি না কেন আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যিনি অ্যানাস্থেসিয়া দিবেন তাকে সতর্ক থাকতে হবে যে কোনো সময় তার শ্বাসনালীর সমস্যা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা তখন কি করবেন তার সকল ধরনের প্রস্তুতি কিন্তু অ্যানাস্থেসিয়া জ্ঞানে লেখা আছে, বলা আছে, প্র্যাকটিস করা খুবই সহজ। তো সেই ধরনের প্রস্তুতি তার থাকতে হবে, যদিও তিনি এটা করছেন না। কিন্তু আমি মনে করি যে পুরোপুরি অচেতন করেই করতে হবে বিষয়টা ম্যান্ডেটরি না, কিন্তু এটার বিকল্প অনেক ধরনের ব্যবস্থা রয়েছে, সেগুলোর সাহায্য নিলে অনেক সময় তার পুরোপুরি অচেতন যেটা আমরা বলি শ্বাসনালীর মাধ্যমে শ্বাস মেনটেন করে তার অপারেশনটা, সেটি কিন্তু অনেক সময় না করলেও চলে। তবে এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পুরোপুরি অচেতন করে যদি আমরা করি সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? অসুবিধা আসলে অপারেশনে না, অসুবিধা অ্যানাস্থেসিয়াতেও না, অসুবিধা দুটো জায়গায়। এক নম্বর হচ্ছে বাচ্চাদের শ্বাসনালীতে নল পরানোটা একটা চ্যালেঞ্জিং কাজ। এই কাজ যিনি করবেন তাকে অবশ্যই দক্ষ এবং বিশেষজ্ঞ অ্যানাস্থেটিস্ট হতে হবে, অ্যানাস্থেসিয়ার বিশেষজ্ঞ হতে হবে। দ্বিতীয়ত, বাচ্চার শ্বাসনালীতে আমি একটা নল পরিয়ে দিলাম, এটা যতক্ষণ থাকলো, এরপরে যখন আমি নিয়ে আসলাম সেই সময় কিছু জটিলতা হতে পারে, সেই জায়গাগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে। সুতরাং এই দুটি বিষয়ে যারা ভালো জানেন, এবং আমি বলবো যে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সুপারভিশনে এটি করা উচিত। কোনো ক্রমেই ট্রেনিং করা বা অদক্ষ বা এখনও প্রশিক্ষণ কমপ্লিট হয় নাই বা সেই বিশেষজ্ঞ হয় নাই বা সে এই ধরনের কেস করে নাই, তাদেরকে দিয়ে এই ধরনের অপারেশন আমি যৌক্তিক বলে মনে করি না। এক্ষেত্রে সার্জন এবং প্রতিষ্ঠান দুইজনেরই এই দায়িত্ব রয়েছে। যদি পরিসংখ্যান দেখি আমরা, এই ধরনের অ্যাক্সিডেন্ট খুবই রেয়ার। কিন্তু কেন হচ্ছে? ওই যে আমি আপনাকে একটু আগেই যে প্রশ্নের উত্তর বললাম যে নিজেদের অদক্ষতা, অসতর্কতা, সঠিক অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ নির্বাচন না করা, আর হচ্ছে যে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞের ক্ষেত্রে যেটা বলবো অসতর্কতা, অপ্রস্তুত হয়ে অ্যানাস্থেসিয়া দেয়া এবং ভালো করে অ্যানাস্থেসিয়া চেক আপ না করানো, এই তিনটি জিনিসকে আপনি দায়ী করতে পারেন। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠান, সার্জন এবং অ্যানাস্থেটিস্ট তিনজনেরই মানে সতর্কতা এবং পর্যালোচনা এবং তাদের প্রস্তুতি প্রয়োজন আছে এই বিষয়ে। এই তিনজন যদি তাদের তাদের মতামত এবং তাদের প্রস্তুতি এবং তাদের ইন্টারাকশনগুলো সঠিকভাবে করতে পারেন, তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো আমি মনে করি যে কমিয়ে আনা সম্ভব। আমি মনে করি কাউন্সেলিংটা বাধ্যতামূলক করা উচিত। এখন এটি কিভাবে বাধ্যতামূলক করবেন? একটি প্রেসক্রাইব ফর্মে আপনি কিছু তথ্য তাকে দিবেন, তার সাথে পর্যালোচনা করবেন এবং তার সিগনেচার রাখবেন, এবং সিগনেচার রাখাটা বাধ্যতামূলক করা উচিত। তাহলে আপনি এই যে কাউন্সেলিংয়ের বিষয়টা তখন চলে আসবে। এখন তো আমরা কাউন্সেলিং করছি না এবং আমরা প্রয়োজনও মনে করছি না, কিন্তু এটা যদি আইনগতভাবে বলা হয় যে অবশ্যই কাউন্সেলিং পেপারে তার সিগনেচার থাকবে যে তিনি কাউন্সিল হয়েছেন, এই বিষয়ে তাকে জানানো হয়েছে, তাহলে ডকুমেন্টেড থাকবে। এটি বাধ্যতামূলক করা উচিত প্রত্যেকটা খাতনার জন্য। তাহলে কিন্তু আপনার এই ধরনের অ্যাক্সিডেন্ট কমে আসবে অনেকাংশে। কারণ আমরা আসলে নিয়মের কাছে সবাই কিন্তু বাধ্য। আমরা স্বাভাবিক কথায় আমরা কাজ করতে চাই না। আমরা যেহেতু নিয়ম ফলো করতে চাই, আমাদেরকে প্রেসক্রাইব ফর্ম থাকতে হবে, সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে কী কীভাবে দেওয়া হচ্ছে, কী কী কাজ করা হবে, কী কী ধরনের রোগী জটিলতা হতে পারে, তার প্রস্তুতি কী আছে, এবং সেই ধরনের সমস্যা হলে তারা কী কীভাবে সকল ধরনের ব্যবস্থা করতে আগ্রহী কিনা সিগনেচার করে তারপরে করা উচিত। তাহলে অনেকাংশে কিন্তু আইনগত দিক ঠিক থাকবে এবং একই সাথে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টও কিন্তু এড়ানো সম্ভব হবে।